যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের। সংঘাত শেষ করতে আশাবাদী ট্রাম্পও। হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনায় কাটছে না অনিশ্চয়তা। সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা জোট একটির ওপর হামলাকে 3 দেশেই আক্রমণ হিসেবে ধরা হবে। কাগজের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না, বলল তেহরান। পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনাকারীদের। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। গুলিবিদ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্সও আক্রমণ। শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে দাঙ্গায় নিহত 3, আহত অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। সংঘবদ্ধ নাশকতা দাবি জননিরাপত্তা মন্ত্রীর। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার, রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই নতুন প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। মক্কায় জয়েন্ট ডিফেন্স সম্মেলনের পর চুক্তিতে সই করেন মোহাম্মদ বিন সালমান, শাহবাজ শরীফ ও রিসেপ তাইপ এরদোয়ান। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপরই হামলা হিসেবে বিবেচনার কথা জানানো হয়। এদিকে কাগজের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না বলে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে ঐতিহাসিক চুক্তি করল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার মক্কার আল সাফা প্রাসাদে যৌথ প্রতিরক্ষা সম্মেলনের পর চুক্তিতে সই করেন মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামের এই চুক্তির মূল লক্ষ্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে 3 দেশের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিতে 3 দেশের যৌথ নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে। সম্মেলনে 3 দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। এর আগে বৃহস্পতিবার 3 দিনের সফরে সৌদি আরব যান শাহবাজ শরীফ। শাহবাজের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও উপস্থিত ছিলেন। শুক্রবার এরদোয়ানও সৌদিতে পৌঁছে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরব পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তুরস্কের সঙ্গেও সামরিক সম্পর্ক রয়েছে ইসলামাবাদের। যুদ্ধ জাহাজ ও প্রশিক্ষণ বিমান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে 2 দেশ। আর 2023 সালে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করে সৌদি আরব। 3 দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তি এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো। অনেকের মতে মক্কায় সই হওয়া এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, তেহরানের জন্য স্পষ্ট সতর্কবার্তাও। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হরমুজ প্রণালীতে উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীর সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালী নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে একই সময়ে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুদ তুলনামূলকভাবে কম বলে জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন তিনি। আরও বলেন, ইরানের সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশব দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু ভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরই মাঝে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান। এবার পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা। গ্রামে গ্রামে ফিলিস্তিনের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে তারা। গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সও আক্রমণ করছে বসতি স্থাপনাকারীরা। অন্যদিকে গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন কাটছে অনিশ্চয়তায়। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। পশ্চিম তীরে একের পর এক গ্রামে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। সারাক্ষণই আতঙ্কে দিন কাটছে ফিলিস্তিনিদের। শুক্রবার বেথেলহেমের আবু নুজাইম গ্রামে হামলা চালায় বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। হতাহত হন বেশ কয়েকজন। গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সেও আক্রমণ করে ইসরায়েলিরা। গাড়ির জানালা ভেঙে মরিচের গুঁড়া স্প্রে করে তারা। এতে অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্স কর্মীও। পরে গ্রামের প্রধান সড়কও বন্ধ করে দেয় হামলাকারীরা। পশ্চিম তীরের হেব্রনেও সহিংস আক্রমণ চালিয়ে যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। মাসাফের ইয়াত্তাই তুবা এলাকায় ফিলিস্তিনি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে 14 শিশু সহ বাস্তুচ্যুত হয়েছে 3টি পরিবার। প্রথম 7 মাসই বসতি স্থাপনকারীদের হামলা ও সংশ্লিষ্ট বিধিনিষেধে 2000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের তৎপরতা কিছুটা কমলেও অনিশ্চয়তা কাটেনি বাস্তুচ্যুত মানুষের। তাঁবু অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন লাখো ফিলিস্তিনি। অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানির সংকট, ইঁদুরের উপদ্রব ও স্বাস্থ্যবদ্ধতায় ছড়িয়ে পড়েছে নানা রোগ। জাতিসংঘ বলছে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছে শত শত শিশু। প্রতিদিনই হামলার ঝুঁকিতে রয়েছেন বেসামরিক মানুষ। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে অনুমোদন দিয়েছে উগান্ডার সংসদ। প্রতিশ্রুতি দিয়েছে মরক্কো। পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ধাপ শেষ হলে গাজায় মোতায়েন হবে এই বাহিনী। ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে। পাথর ছুঁড়ে নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে কারা পুলিশ। দেশটির 2 কারাগারে সংঘর্ষে প্রাণ গেছে 3 বন্দী। আহত হয়েছেন অন্তত 23 জন। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারাগারে বন্দীর চাপ কমাতে বিচার ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। স্থানীয় সময় শুক্রবার শ্রীলঙ্কার নেগম্বু কারাগারে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারাগারের ভেতর থেকে নিরাপত্তা দেয়াল লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বন্দীরা। কয়েকটি ব্যারিকেড ভেঙে বাইরে বের হওয়ারও চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। পরে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম নিয়ে কারাগারে প্রবেশ করে পুলিশ ও বিশেষ বাহিনী। সংসদে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দ বিজেপাল। গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি কারাগারগুলোতে অস্থিরতার পেছনে কারা ব্যবস্থাকে দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে। মাদক ও আন্ডারওয়ার্ল্ডের তৎপরতাকে সহিংসতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার কারাগার ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই চলছে ভয়াবহ চাপ। দেশটির বিভিন্ন কারাগারে বন্দীর সংখ্যা 41,000-এর বেশি, অথচ এসব স্থাপনার ধারণ ক্ষমতা মাত্র 11,000-এর মতো। ফলে অতিরিক্ত ভিড়, মাদক ও অপরাধী চক্রের প্রভাবকে কেন্দ্র করে বারবার তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারাগারে বন্দির চাপ কমাতে বিচার ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। 10 লাখের বেশি বিচারাধীন মামলার জট কমাতে উচ্চ আদালতের বিচারকদের মেয়াদ 2 বছর বাড়াতে সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরো 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশি এবং 9 মিশরীয় নাগরিক ছিলেন। গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে অন্তত 202 জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নতুন করে যাওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এতে দ্বীপটির প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়ছে চাপ। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে 50 জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের 16 বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে $1,500 থেকে $2,000 পর্যন্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়।